জামাত খুবই আলোচিত হচ্ছে এবং জামাতের এক ধরনের গ্রহণযোগ্যতা বাড়ছে, কিন্তু দলটির নেতারা আসলে সেইভাবে জনগণের কাছে যেতে পারছেন কি না, নাকি এক ধরনের নিজেদের বন্দী করে রেখেছেন কথিত সাংগঠনিক কাঠামে। শিক্ষক এবং গবেষক খান মোহাম্মদ রবিউল আলম সম্প্রতি প্রথম আলোতে একটা লেখা লিখেন, জানি ব্যাপক আলোচনা হচ্ছে। যদিও প্রথম আলো এ লেখার নিচে এটা লিখে দিয়েছে যে এটি লেখকের নিজস্ব মতামত, আর এই লেখাটা নিয়ে আমার আলোচনা করতেও একটু বিলম্ব হয়ে গেল ঈদের কারণে, যে কারণে দুঃখ প্রকাশ করছি। লেখাটা মূলত প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতির উপর। আমরা যেটা জানি যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বড় অংশ দেশ থেকে পালিয়ে গেছে, একটি অংশ কারাগারে রয়েছে। কিন্তু এর বাইরে আওয়ামী লীগের যে হাজার হাজার তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, তাদের অবস্থানটা আসলে কী? যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি তাদের এখন পর্যন্ত 16 আনা ঈমান রয়েছে এবং তারা কোনো রকম নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। জুলাই আগস্টে যে বর্বর হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশে, সেটা নিয়েও তাদের মধ্যে কোনো প্রশ্ন বা অনুশোচনা আসলে ওই অর্থে নেই। যেটা হয়েছে, তারা আসলে অনেকটা চুপ করে আছেন আর কি। লেখক যেটা লিখেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মানসিক ভূগোল একই ধরনের। কর্মী সমর্থকদের দুর্দণ্ড প্রতাপে ছেদ পড়েছে, কণ্ঠস্বর নিচু হয়েছে, মাথা গুটিয়ে চলতে হচ্ছে, কিন্তু রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন নেই, যেমন ছিলেন তেমনই আছেন। যেটা আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যেও দেখি যে জুলাই আগস্টে যে বর্বর হত্যাযজ্ঞ হয়েছে এখানে, যেটা জাতিসংঘ বলছে মানবতা বিরোধী অপরাধ, সেটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এবং আওয়ামী লীগের সম্প্রতি আবার সরব হওয়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একাধিক সাক্ষাৎকারে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলেও তিনি ক্ষমা প্রার্থনার কোনো ইচ্ছে ব্যক্ত করেননি। ওই লেখায় বিএনপি রাজনীতি সম্পর্কে যেটা বলা হয়েছে যে 5ই আগস্টের পর বিএনপির ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের খুব ইতিবাচক মনোভাব ছিল, সহানুভূতি ছিল, কিন্তু এখন তিনি বিএনপি রাজনীতির ব্যাপারে যেসব তথ্য পাচ্ছেন, এটা একটা হচ্ছে যে তারা কোন দলে জর্জরিত, যেটা আমরা দেখি যে প্রায় নানা রকম সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে। আরেকটা বিভিন্ন হাট বাজার বিভিন্ন স্থানে পদ পদবি দখলের বিএনপির যে প্রতিযোগিতা, সে ব্যাপারে সেখানে আলোকপাত করা হয়েছে। এনসিপির যেটা ব্যাপার, গ্রামে গঞ্জে আসলে এনসিপির কোনো কার্যক্রম নেই, সেটা উল্লেখ করা হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা যেটা দেখছি যে এনসিপি নেতৃত্ব অনেকটা ঢাকায় বন্দী হয়ে আছেন, তারা সেইভাবে কোথাও মুভ করছেন না। আশা করি আমি অন্য কোনো একটা ভিডিওতে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ওই লেখা আরেকটি উল্লেখযোগ্য অংশ জামাতকে নিয়ে, যেটা আমরা দেখছি যে 5ই আগস্টের পর জামাত বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত এক শক্তি। খুবই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তারা দুর্দণ্ড প্রতাপে রাজনীতিতে ফিরে এসেছে, এরই মধ্যে তাদের নিবন্ধনও ফিরে পেয়েছে। যেটা বলা হয়েছে যে গ্রামে গঞ্জে আসলে জামাতের গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা বাড়ছে। আমরা খেয়াল করেছি যে গত বছর মে মাসে একটি স্বাধীন জরিপে যেটা প্রতিষ্ঠানের জরিপে যেটা বলা হয়েছে যে ভোট হলে 31% জনগণ জামাতকে ভোট দিতে চায়। এটা বাংলাদেশের ইতিহাসে জামাতের জন্য যে কোনো জরিপে পাওয়া সর্বোচ্চ রেজাল্ট। আরও কিছু জরিপে এ ব্যাপারে আলোচনা হয়েছে, তবে জামাত নেতৃত্ব, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই যে একটা সুযোগ এসেছে সেটা সেভাবে গ্রহণ করতে পারছে না। আশা করি সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই লেখা জামাত সম্পর্কে যেটা বলা হয়েছে, জামাত এককভাবে বেশ পরিকল্পিত উপায়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ও বিএনপির নির্বিচার আচরণে গ্রামেগঞ্জে মানুষজনের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে। তথ্যদাতারা জানান, জামাত ক্ষমতায় এলে বা ক্ষমতার অংশীদার হলে ভবিষ্যৎ কী হবে সেটা জনগণ ভাবছে না, ভাবছে তাদের নিরাপত্তা এবং সামাজিক স্বস্তির কথা। তো যেটা বলছিলাম যে এই যে যেটা জামাত খুবই আলোচিত হচ্ছে এবং জামাতের এক ধরনের গ্রহণযোগ্যতা বাড়ছে, কিন্তু দলটির নেতারা আসলে সেইভাবে জনগণের কাছে যেতে পারছেন কি না, নাকি এক ধরনের নিজেদের বন্দী করে রেখেছেন কথিত সাংগঠনিক কাঠামে, সেটা নিয়ে আমি ভবিষ্যতে কোথাও আলোচনা করব।